শাসক দলের একজন বিধায়ক কত ক্ষমতাশালী হতে পারেন? মন্ত্রীও নন, বিধায়ক। প্রথমে ভাবুন, তার নেতৃত্বে গোটা বিডিও অফিস চুরমার হলো 14ই জানুয়ারি। তারপর 19শে জানুয়ারি সেই বিধায়ক মঞ্চের উপর থেকে একেবারে প্রকাশ্যে হিংসার হুমকি দিলেন নির্বাচন কমিশনকে, জাতীয় নির্বাচন কমিশনকে। তৃতীয়ত, যারা তার নেতৃত্বে ফারাক্কায় ওই বিডিও অফিসে ভাঙচুর করলো, তারা জামিনে জেল থেকে বেরোতেই মালা পরিয়ে তাদের বীরের সংবর্ধনা দেয়া হলো। আর সব শেষে আজ সেই বিধায়ক ওই বিডিও অফিসে ঢুকে বিডিও থেকে ডিএম, ডিএম থেকে পুলিশ সবাইকে নির্দেশ দিয়ে কার্যত নিজের ক্ষমতার প্রদর্শন করলেন। ডিএমকে এই বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, কিন্তু এখনো পর্যন্ত সেই এফআইআরের কোনো খবর নেই আমাদের কাছে। মানে পুলিশ তো এফআইআর করলোই না, হয়তো নির্বাচন কমিশনের এফআইআর সুমোটোটা বাদ দিন, নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে এফআইআরে সেটাও এখনো পর্যন্ত কার্যকর করেছে বলে আমাদের কাছে খবর নেই। আমার পরের বক্তা ডক্টর নজরুল ইসলাম। একজন বিধায়কের এত ক্ষমতা, এত? দেখুন, বিধায়কের ক্ষমতা যেটা আপনারা দেখছেন সেটা বিধায়কের আইনগত ক্ষমতা নাই। ডাকাত দল সংগঠিত হলে তাদের যে ক্ষমতা থাকে এটা সেই ক্ষমতা। বিধায়কদের ক্ষমতা সংবিধানে দেয়া আছে, এমপিদের ক্ষমতাও দেয়া আছে। এমপিদের বা বিধায়কদের কোনো এক্সিকিউটিভ ক্ষমতা দেওয়া আছে আমার জানা নেই। এমপিদের বা বিধায়কদের পার্লামেন্টে বা বিধানসভায় আইন পাস করার ক্ষমতা দেওয়া আছে, আর সেখানে যেসব কমিটি আছে সেই সব কমিটিতে কাজ করার ক্ষমতা দেওয়া আছে। ডিএমকে কী কাজ করতে হবে বলার, বা বিডিওকে কী কাজ করতে হবে বলার, বা এসপিকে কী কাজ করতে হবে বলার কোনো ক্ষমতা সংবিধান দেয়নি, আমাদের দেশের আইন দেয়নি। শুধুমাত্র এক্সিকিউটিভ ইনস্ট্রাকশন আছে। আইপিএস অফিসার হিসেবে ট্রেনিংয়ের সময় জেনেছিলাম, শুধু অফিসারদের বলা আছে যে এমএলএ বা এমপিরা যখন অফিসে আসেন উঠে দাঁড়িয়ে তাদেরকে একটু সম্মান দেখাতে হবে। আমিও সেটা দেখাতাম। কিন্তু আমি বলছি এই বিধায়কদের ক্ষমতা হয় এই ডিএম বা এসপি বা বিডিও বা থানার ওসি এরা নপুংসক হওয়ার জন্যে, দলদাস চটি চাটা হওয়ার জন্যে। নাহলে আমিও তো এসডিপিও হিসেবে কাজ করেছি। যখন এই রকম কোনো এমএলএ কাজ করেছে আমি নিয়ে গিয়ে হাজতে ঢুকিয়েছিলাম, এমপির ছেলেকে হাজতে ঢুকিয়েছিলাম, তারপর কোর্টে পাঠিয়েছিলাম, জামিন দিইনি। এবং এমএলএ যে জামিন হয়েছিল শর্ত ছিল 3 মাস এলাকায় ঢুকবে না, প্রতিদিন থানায় ফোন করে বলতে হবে। করুন তো, কোনো এসপি কোন এমএলএর ক্ষমতা আছে আমাকে দায়িত্ব থেকে আমি দেখিয়ে দেবো। ওই পাতাল থেকে তোলার কথা বলছে তো পাতালে ঢুকে বসে থাকবে। অতএব সেই সময় শাসক দলের এমপি ছিলেন, বিধায়ক ছিলেন, শাসক দলের বিধায়ক ছিলেন, শাসক দলের এমপি ছেলে ছিলেন। হ্যাঁ, আমি ধরেছিলাম, হাজতে রেখেছিলাম, কোর্টে পাঠিয়েছিলাম। কিন্তু নজরুল, এই ক্রাইমটা ভাবুন, এই ক্রাইমটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়েরই সরকারি সম্পত্তি, তার অফিস, আমার আপনার করের টাকায় হওয়া সরকারি সম্পত্তি নয়। এটা আপনারা ভুল বলছেন। না না, আমি বলছি সরকারের, কোনো ব্যক্তি মমতা ব্যানার্জি নয়, সেই সরকারের পদে আছে। হ্যাঁ, হতে পারে, কিন্তু আমি বলছি সরকারের পদাধিকারী। ঠিক, একজন বিধায়ক সরকারি সম্পত্তি ভাঙছেন। তো মমতা ব্যানার্জি বিধানসভায় ঢুকে কি করেছিলেন? তুমি তো মমতা ব্যানার্জির দলের বিধায়ক। মমতা ব্যানার্জি ইডি রেডের সময় কি করেছেন? মমতা ব্যানার্জি রাজীবের বাড়িতে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ছিল তখন কি করেছিলেন? মমতা ব্যানার্জি পুলিশ যখন ভবানীপুর থানা ধরেছিল ঝামেলা করার জন্য তখন থানায় গিয়ে কি করেছিলেন? তুমি তো মমতা ব্যানার্জির যোগ্য উত্তরাধিকারী, যোগ্য মানে ফলোয়ার। দেখুন, আমাদের দেশের সংবিধান মেনে চলার কথা। যদি কোনো রাজ্যের শাসন সংবিধান অনুসারে না চলে তাহলে 355 দ্বারা এটা একটা শর্ত যে তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে। আমার ধারণা রাজ্যের মুখ্যমন্ত্রী, তার অবস্থা এখন এত খারাপ যে তিনি পায়ে ব্যান্ডেজ বাঁধারও সুযোগ পাচ্ছে না, তিনি ভিকটিম কার্ড খেলার একটা সুযোগ পাচ্ছেন। যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায় তাহলে একটা ভিকটিম কার্ড। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।